সাংবাদিক ভাইরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে যোগ দেওয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আজকে ছুটির দিনে আপনাদের ছুটির যে আমেজটা সেটা হয়তো আমরা একটু বিঘ্ন ঘটিয়েছি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপরেও আন্তরিকভাবে ধন্যবাদ। Dear diplomats, thank you so much for attending here today. Though we have interrupted your holiday probably today, but thank you again for taking the trouble to join here. Thank you so much. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে থেকে ৪৭ বছর আগে দেশ এবং জনগণের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি, চেষ্টা করেছে সবসময় তার যে আদর্শ সেটার ভেতরে থাকার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন প্রতিষ্ঠিত, দেশে বাক এবং ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের। সেই দুর্নাম থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদাত বরণের পরে দেশে আবারও স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। জনগণের রায় বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, দেশে প্রতিষ্ঠিত করেছিলেন সংসদীয় গণতন্ত্র। নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য দেশে নারীদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সালে তৃতীয়বারের মতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেগম খালেদা জিয়া অর্থনীতিকে বাংলাদেশকে এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকেরও বেশি সময় জনগণের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। দেশকে পরিণত করা হয়েছিল একটি তাবেদার রাষ্ট্রে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা। বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের ৪ কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য, খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না। Dear friends of Diplomatic Corps, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But I'm sure you have found that in the folder which you're holding, there's a copy in English. So it will be easy for you to understand what we'll be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will know what we have or what we are explaining in Bangla. Thank you. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি। মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে, দুপাশে স্ক্রিন আপনারা যদি দেখুন, এই স্ক্রিনে আমরা 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি। এবং এই 5টা ভাগকে যদি আমরা দেখি,
এর ভিতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ, সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি। প্রথমেই আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়, যে বিষয়গুলো আছে। এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সবকিছু দেখে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। আপনাদের কাছে যে ফোল্ডারটি আছে এখানে আপনারা যদি দেখেন, এর ভেতরে কয়েকটি ভাগ আমরা করেছি: গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ, অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার। আমি ডিটেল আলোচনায় যাব না, আমি প্রথমেই শুরু করতে চাই গণতন্ত্র ও জাতি গঠন। গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি, প্রথমেই আমরা একটি কথা সেখানে লিখেছি, যদিও গণতন্ত্র এবং জাতি গঠনের এখানে যে বিষয়গুলো আছে, যা আমরা গত 1 বছর ধরে দেখেছি যে সরকার গঠিত যে রিফর্ম কমিশন ছিল সেখানে যা কিছু আলোচনা হয়েছে, তার অধিকাংশই কিন্তু আমরা অনেক বছর আগে, প্রায় 2-2.5 বছর আগে আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তবে আমরা এখানে নিয়ে এসেছি প্রথমেই 31 দফা বা জুলাই সনদের বাস্তবায়ন। আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে 31 দফা আমাদের 2030 ভিশন বা 27 দফা উপস্থাপন করেছিলাম, তখন 31 দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না। যেহেতু এটি আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়, সেজন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি। কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। কারণ জুলাই সনদের যে মেইন বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমাদের 31 দফার অনেক কিছুর মিল আছে, যা আমরা অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমরা জানি 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো মানুষের সাথে যদি কথা বলি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, এরকম জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষের সাথে করি, প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। এবং এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা জনগণের শাসনের কথা বলি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জনগণের কাছে আমরা শাসনের কথা বলি, জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, বিশ্বাস করি দৃঢ়ভাবে, যে জনগণের শাসনের যদি আমাদের প্রতিষ্ঠিত করতে হয়, জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনোভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, অ্যাকাউন্টেবল থাকতে হবে তাদেরকে। আমরা যদি বিগত 16-17 বছরে যা হয়েছে আমরা দেখেছি, খুব সহজে আমরা একটি কথা বলতে পারবো, যেহেতু ভোটই ছিল না, দেশে নির্বাচন ব্যবস্থাই ছিল না, ফলে জবাবদিহিতাও ছিল না। এবং জবাবদিহিতা ছিল না বলেই আমরা অপশাসন দেখেছি, জবাবদিহিতা ছিল না বলেই আমরা দুর্নীতি দেখেছি ট্রিমেন্ডাস হারে।